যেদিন আপনি স্পটে ছিলেন সেদিন কিন্তু ১৯ জন মারা গিয়েছিলেন। আমার পাশে একজন, বাম পাশে একজনের মাথায় গুলি লাগলো। নেপালের সবচেয়ে শীর্ষ ধনী বিনোদ চৌধুরী, সেই বিনোদ চৌধুরীর বাড়ি হচ্ছে টিম হোটেলের একদমই পাশে, তার বাড়ি লাগিয়ে দিল আগুন। বাংলাদেশ টিমের হোটেলের 4 সাইড থেকে আগুন জ্বলছে। প্লেয়ারদের বললাম যে ভাই আপনারা ভেতরে যান, ওরা যে কোনো মুহূর্তে কিন্তু ঢুকে যেতে পারে। 2 বস্তা 3 বস্তা করে টাকা নিয়ে যাচ্ছে। সবকিছুই ক্যামেরায় রেকর্ড করছি, কিন্তু সবকিছু আমি পাবলিশ করতে পারিনি ওই মুহূর্তে, কারণ হচ্ছে আমাকে ইমিগ্রেশন পার করে আসতে হবে নেপাল থেকে। আশিক ভাই, আপনাকে স্বাগত আজকের পডকাস্টে। আপনাকে ধন্যবাদ। গত সোম এবং মঙ্গলবার নেপালে ৭২ জন মানুষ মারা যান বিক্ষোভের অংশ হিসেবে। ঠিক সেই সময়টায় আপনার মাধ্যমে বাংলাদেশ তথা সারা পৃথিবীতে আন্দোলনের গতিবিধি আমরা জানতে পেরেছি। কতটা ঝুঁকি নিতে হয়েছিল সেদিন? দেখেন, আন্দোলনের ঝুঁকির প্রশ্নটা আসলে পরে এসেছে। আমি আসলে জানতামই না যে এত বড় আন্দোলন হচ্ছে। এর আগে শুরুতে হচ্ছে নেপালে হঠাৎ করে একদিন শুনি যে হচ্ছে বাংলাদেশের ম্যাচের পরপর, প্রথম ম্যাচের পরই যে কালকে থেকে যে কোনো সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব ধরনের সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যাবে, সবাই ভাইবার ডাউনলোড করো। ভাইবার হলে ভাইবারে কথা বলা যাবে, অন্য মাধ্যমে কথা বলা যাবে না। কিন্তু কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, তার পুরোপুরি জানতে পারলাম না। মানে এই ধরনের বিচ্ছিন্ন নিউজ আসতে শুরু করলো। এর পরবর্তীতে যখন হচ্ছে ৮ সেপ্টেম্বর, যেদিন মূলত আন্দোলন হয়, 7 তারিখে মোটামুটি জানা গেল যে কি হচ্ছে, কেন হচ্ছে, কি না হচ্ছে। তো ৮ সেপ্টেম্বর হচ্ছে বাংলাদেশ দলের প্রেস কনফারেন্স, সেকেন্ড ম্যাচের আগে ম্যাচ প্রি সংবাদ সম্মেলন, যেটা নেপালের একটা অভিজাত হোটেলেই ছিল। সংবাদ সম্মেলন কাভার করে বাংলাদেশ দল যাবে হচ্ছে অনুশীলনে, মানে টিমও ইনফর্ম না, কেউই ইনফর্ম না। নেপাল টিম অলরেডি অনুশীলনে চলে গেছে, বাংলাদেশ দল অনুশীলনে যাবে। তো অনুশীলন কাভার করার জন্য আমরা বের হচ্ছি, যে বাংলাদেশ টিম বেরোনোর আগে আমরা যাব স্টেডিয়ামের দিকে, যাতে হচ্ছে বাংলাদেশ টিম যখন বাস থেকে নামে ওই ফুটেজটা যেন আমরা পাই, ওই দৃশ্যটা যেন আমরা ক্যামেরাবন্দি করতে পারি। তো গিয়ে দেখলাম যে হচ্ছে বাংলাদেশ টিমের আসতে তখনও আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা সময় লাগবে হাতে আসার সময়। স্টেডিয়ামের কাছাকাছি একটা আন্দোলন হচ্ছে, কিন্তু এত বড় সড়ো কিছু এইভাবে শোনা যাচ্ছে না। যাত্রাপথে আমি হচ্ছে একটা এআই ফটো দেখি যে হচ্ছে মুভমেন্ট হচ্ছে, জেনজি মুভমেন্ট নেপালে। এবং কিছু কিছু নেপালিরা ওখানে কমেন্ট করতেছে যে বাংলাদেশের গত বছরের যে আন্দোলন হয়েছে ওইটা দ্বারাই অনুপ্রাণিত হয়েই তারা এই আন্দোলনে আরও বেশি উদ্বুদ্ধ হচ্ছে। তো আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো। শুরুতে কিন্তু ভয় না, ইন্টারেস্টিং লাগছে যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান দ্বারা নেপালিরা উৎসাহিত হয়েছে এবং তারা আন্দোলন করছে, জিনিসটা তো দেখা দরকার। তো আমার সঙ্গে আরও কয়েকজন ছিলেন যারা অন্যান্য গণমাধ্যমের, অন্যান্য টেলিভিশন পত্রিকার বাংলাদেশের। তো কেউ আসলে যেতে আগ্রহ দেখালো না, যে না ওদিকে গ্যাঞ্জামের মধ্যে আমরা যাব না। তো আমার সঙ্গে একজন প্রবাসী নেপালি ছিলেন। বিশেষ করে আমি যদি আরও স্পেসিফিকলি বলি, আমরা যে হোটেলে ছিলাম, হোটেল ঢাকা এক্সপ্রেস, ওই হোটেলেরই একজন মালিক পক্ষেরই একজন। তো তাকে বললাম যে ভাই আপনি আমার সাথে চলেন, কারণ আমার কাছে ট্রাইপড আছে, ক্যামেরা আছে, মোবাইল আছে, ব্যাগ আছে, ল্যাপটপ আছে, সব কিছু আমার সাথে। এত কিছু নিয়ে আন্দোলনের মধ্যে যাওয়া একটু ঝামেলা, রিস্ক না ঝামেলা। তো তখন আমি মানে গাড়ি খোঁজা শুরু করলাম। তো কোনো গাড়ি ওদিকে যাবে না, বলতেছে রাস্তা বন্ধ, ওদিকে প্রোটেস্ট হচ্ছে, যাওয়া যাবে না, হেঁটে গেলে 10 মিনিট 15 মিনিট লাগবে। শুরু করলাম হাঁটতে গাড়ি ঘোড়া কিছু চলছিল না, গাড়ি তখন বন্ধ, কারণ যেহেতু প্রবলেম হচ্ছে সুতরাং গাড়ি মুভ করতে পারবে না। তো হাঁটা শুরু করলাম। হাঁটতে আন্দোলনকারী দেখি 2-1 আসছে, দেখলেই তো বোঝা যাচ্ছে যে তারা আন্দোলনকারী। তাদের হাতে প্ল্যাকার্ড আছে, কপালে পতাকা বাঁধা, গায়ে লেখা বিভিন্ন জিনিস। তো তাদেরকে প্রথমে দাঁড়ালাম, যে ওদের কি ফার্স্ট দেখলাম তারাই আন্দোলনকারী, ইন্টারভিউ করতে চাইলাম শুরুতে কি হচ্ছে। তারা বলতেছে যে আমরা যে এখানে আসছি আন্দোলনে, আমাদের বাবা মা জানে না, সুতরাং ইন্টারভিউ করা যাবে না। আপনি তখনও আন্দোলনের ব্যাপকতাটা বুঝতে পারেন নাই, অনুভব করতে পারেন নাই? না। এরপরে যার কাছে জিজ্ঞেস করি সে বলে একটু সামনে, প্রোটেস্ট একটু সামনে। তো আস্তে আস্তে পার্লামেন্ট পার হলাম। পার্লামেন্ট পার হয়ে গিয়ে পুলিশের যে হেডকোয়ার্টার, নেপাল পুলিশ হেডকোয়ার্টার, সেইখানে দেখলাম যে অনেক লোকজন, নেপালি পতাকা উঠতেছে, ধোয়া উঠতেছে, মোটর বাইক যাচ্ছে। বোঝা গেলাম যে আমি আন্দোলনের একদম কাছাকাছি চলে এসেছি। এরপরে হচ্ছে পৌঁছে প্রথমে 2-1 জন দেখলাম ইন্টারভিউ করতেছে। কিন্তু আমি একটা কথা বলে রাখি, ওখানে নেপালের কোনো গণমাধ্যম কর্মীকে আমি দেখিনি, কিংবা হচ্ছে বিবিসি, রয়টার্সের যারা যেসব ফুটেজগুলো আসছে পরবর্তী সময়, ওই সময় কেউ ছিল না। ফার্স্টে আমি গেছি। তো ওদের কাছে আসলে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে এত বড় একটা আন্দোলন হচ্ছে, তোমাদের গণমাধ্যম বা তোমাদের সাংবাদিক আসলে কোথায়? তারা সরাসরি বলতেছে যে আমাদের সাংবাদিকরা দালাল, তারা সরকারের দালাল, তারা কেপি শর্মা ওলির দালাল, তারা এই নিউজ কাভার করবে না, তারা মন গড়া, যেটা হচ্ছে মন গড়া নিউজ সরকারের পক্ষের, সেই নিউজটা করবে। তো বুঝলাম যে হচ্ছে যা হয় আর কি আমাদের এশিয়ান বা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে। তো এরপরে হচ্ছে আস্তে আস্তে ভেতরে যাওয়ার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম যে হচ্ছে আন্দোলনের কারণটা আসলে কি।
এবং আন্দোলনটা কি আমি সরাসরি জিজ্ঞেস করলাম এটা কি সরকারের বিরুদ্ধে আন্দোলন নাকি সরকার পতনের আন্দোলন, তারা বলছে না, আন্দোলনটা প্রথম দিন বলছে সরকারের বিরুদ্ধে আন্দোলন না, সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন। এবং তখন কিন্তু আন্দোলনটা এভাবে শুরু হয়েছিল যে 26টি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার প্রতিবাদ এবং দুর্নীতির প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে। এইখানে একটা বিষয় আছে যে এখানে সরকার একটা গেম খেলতে চেয়েছিল। পরবর্তী সময় আমরা যখন আন্দোলন কাভার করে একটু ব্যাকে আসি, আন্দোলন কাভার করে যখন সব কিছু রিসার্চ করলাম, ওদের সাথে কথা বললাম, জানতে পারলাম যে আন্দোলনটা আসলে সোশ্যাল মিডিয়াতেই ছিল। সোশ্যাল মিডিয়া আসলে কেন বন্ধ হলো, অনেকেই তখন ধারণা করছিল যে সোশ্যাল মিডিয়া বন্ধ হয়েছে বলে আন্দোলন হচ্ছে, এটাও অনেকে ভাবছিল। মানে যখন বাইরে থেকে আমরা যখন নিউজ দিই বাংলাদেশ থেকে যে আন্দোলন হচ্ছে এমন একটা, সোশ্যাল মিডিয়া বন্ধ, তখন অনেকে ধরে নিয়েছিল ইয়াং ছেলে পেলে ওরা হচ্ছে ফেসবুকে বেশি পড়ে থাকে, ফেসবুক বন্ধ তাই আন্দোলন করতেছে। বিষয়টা আসলে একদমই এমন না। নেপকিট বা নেপোকিট যেটা বলি, শব্দটা আসছে হচ্ছে নেপোটিজম থেকে। মূলত ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে আন্দোলনটা শুরু হয় হচ্ছে তাদের বিরুদ্ধে যারা হচ্ছে বাবার টাকায়, যারা সোজা কথায় আমরা যদি বলি আলালের ঘরের দুলাল বা ধনির দুলাল, যারা হচ্ছে বাবার টাকায় ফুটানি করে, একদম সোজা ওদের ভাষায়, যা হচ্ছে নিজের যোগ্যতায় কিছু না, বাবার টাকা দিয়ে যারা হচ্ছে আভিজাত্যপূর্ণ জীবনযাপন করে, বিলাসী জীবনযাপন করে, আরও স্পেসিফিক বলতে গেলে হচ্ছে এমপি মন্ত্রীর ছেলে মেয়ে যারা আছে, তাদের বিরুদ্ধে আন্দোলন ছিল নেপকিট বা নেপোকিট আন্দোলনটা। তো এখন গভর্নমেন্ট মনে করছে যে হচ্ছে ফেসবুক যদি বন্ধ করে দেওয়া হয় বা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়, আন্দোলন স্টপ হয়ে যাবে। কিন্তু যেই সোশ্যাল মিডিয়া অফ করলো, এই সোশ্যাল মিডিয়ার আন্দোলন নেমে আসলো রাস্তায়। সেই রাজপথের আন্দোলন যখন কাভার করতে যান, যেদিন আপনি স্পটে ছিলেন সেদিন কিন্তু 19 জন মারা গিয়েছিলেন। হ্যাঁ। এবং সেই সময়টা আপনি আসলে সাহসিকতার পরিচয় দিয়েই একেবারে তাদের ভক্স পপ নেওয়া, অর্থাৎ তাদের মতামতগুলো নেওয়া শুরু করেছিলেন। ওই সময়টার অনুভূতি কেমন ছিল? ওই সময়টার অনুভূতি আসলেই খুবই টিপিক্যাল এবং ক্রিটিক্যাল। কারণ দেখেন যে হচ্ছে একটু পরপর সাউন্ড আসতেছে, এদিকে মানে যেদিক থেকে সাউন্ড হচ্ছে সবাই ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছে, কি হচ্ছে দেখি। 19 জন তো অলরেডি মারা গেছে। আমি মানে অন ক্যামেরা বলতেছি যে 19 জন মারা গেছে, এখানে আমার পাশে একজন, বাম পাশে একজনের মাথায় গুলি লাগলো, তাকে নিয়ে গেল হাসপাতালে। আমি অনেক সব কিছুই ক্যামেরায় রেকর্ড করছি, কিন্তু সব কিছু আমি পাবলিশ করতে পারিনি ওই মুহূর্তে, কারণ হচ্ছে আমাকে ইমিগ্রেশন পার করে আসতে হবে নেপাল থেকে, এবং এইগুলা যদি আমি দিই আমাকে এয়ারপোর্টে মাছ ধরবে। যদিও ধরার সুযোগ ছিল না যখন আমরা এসেছি, কিন্তু তখন পর্যন্ত সরকার পতন হয়নি, এবং ওইগুলা দিলে আমাকে এয়ারপোর্টে মাছ আটকাবে। এই জন্য আমি একদম দায়িত্ব নিয়ে বলে তখন, কারণ হচ্ছে আপনারা যখন নিউজ বাংলাদেশ থেকে নিউজ করতেছেন 19 জন মারা গেছে, এর আরও অনেক আগের কাহিনী। তখন অলরেডি কোনো গণমাধ্যমে আসেনি যে 19 জন মারা গেছে, কিন্তু অলরেডি 19 জন ডেড। তো ওইগুলো আসলে আমরা ওই সময় পাবলিশ করতে পারিনি, কারণ আমাকে যেহেতু এয়ারপোর্ট পার হয়ে আসতে হবে। তো এই যে মানে হুটহাট এমন হচ্ছে, গুলি চালাচ্ছে পুলিশ, মাথায় গুলি লাগতেছে, অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে যাচ্ছে, এবং আন্দোলনকারীরা শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে ছাড়তেছে, এছাড়া অন্যান্য গাড়ি ছাড়া হচ্ছে না। তো রিস্কের কথা বলতেছিলেন, রিস্ক তো অবশ্যই থাকে, কিন্তু আমরা যদি বাংলাদেশের আন্দোলনের সাথে তুলনা করি, পৃথিবীর যে কোনো দেশের আন্দোলন আসলে নস্যি হয়ে যায়। আমরা আসলে জুলাইয়ের আন্দোলন দেখেছি, এবং একই সাথে যদি বলি 18 সালের কোটা আন্দোলন দেখেছি, মানে এইগুলো তো একদম চোখের সামনে। তো এই সিচুয়েশনে আসলে কিভাবে মানে চাইলে সব কিছু কন্ট্রোল করা যায় না, তারপরেও যতটুকু জানি বা যতটুকু অভিজ্ঞতা আছে, বা কিভাবে নিজেকে সেভ করে থাকা যায়, আন্দোলনের মধ্যে যাওয়া যায়। আমি একদম আন্দোলনের সেন্ট্রাল, একদম মানে হচ্ছে আপনারা শাহবাগে যদি বলি, যে বাংলাদেশের তুলনায় যদি শাহবাগের সাথে দিই, শাহবাগে যেখানে একদম মঞ্চ করে যেখানে স্লোগান দেয়, একদম সেই মঞ্চের নিচে একদম ওদের পায়ের কাছে গিয়ে আমি দাঁড়াইছি। কাঠমান্ডুতে এটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টারের সামনে। তো ওদের পায়ের সামনে আমি দাঁড়াইছি, স্লোগান দিচ্ছি, এবং ওদের কাছ থেকে অনেকে যারা স্লোগান শেষ হচ্ছে বা যারা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, সেই বক্তৃতা শেষ হলে তাদেরকে ডেকে এনে, যার বক্তৃতা শেষ হচ্ছে তাকে ডেকে নিয়ে আমি আবার ইন্টারভিউ করতেছি। আচ্ছা, সেদিন তো পার হয়ে গেল, পরদিন আপনাদের হোটেলে অনেকটা বন্দি অবস্থায় থাকতে বলা হয়েছিল, হোটেল থেকে বের হতে নিষেধ করা হয়েছিল। তারপর আপনি বের হয়েছেন এবং অনেক দূরে মোটরসাইকেল ভাড়া নিয়ে তারপরে আমাদেরকে আপডেট দিয়েছেন, সেই গল্পটা যদি একটু। আমাকে আসলে দূরে যেতে হয়েছে, বাধ্য হয়েছে। আমার হোটেলের পাশেই সকালবেলা বের হয়ে দেখি আন্দোলনকারীরা, মানে যারা আন্দোলন করছে এরা, ওদের সাথে সকালে একসাথে আমরা নাস্তাও করেছি। তো নাস্তা করার পর ওরা দেখি যে তখন আন্দোলনে গেছে। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আগের দিন মানে 8 সেপ্টেম্বর যে আন্দোলন হয়েছে, ওই দিন শুধুমাত্র দেখেছি আমি শিক্ষার্থীদের, যারা অ্যাকচুয়ালি জেনজি, তাদেরকেই দেখেছি। কিন্তু পরের দিন হচ্ছে গার্জিয়ানরা যুক্ত হয়েছে, সকল বয়সী মানুষ, আসলে পরদিন গণ আন্দোলন যাকে বলে, সকল বয়সী মানুষ যুক্ত হয়েছে ওই আন্দোলনে। এবং ওই যে আগুন লাগলো, আগুন লাগানোর সামনে আমি হচ্ছে ক্যামেরায় রেকর্ড করলাম, নিজে দাঁড়িয়ে কথা বললাম ক্যামেরার সামনে। এখন ওইটা যে অফিসে পাঠাবো, ঢাকায় পাঠাবো কাঠমান্ডু থেকে,
ইন্টারনেট তো নাই, মোবাইলের সিমের ইন্টারনেট তো আগেই বন্ধ করে দিয়েছে। এর পরবর্তী সময় হচ্ছে আমার হোটেলের পাশে হচ্ছে বৈদ্যুতিক তারটার সব পুড়িয়ে দিয়েছে, ওয়াইফাই তার পুড়িয়ে দিয়েছে, সুতরাং ইলেকট্রিসিটির কোনো উপায় নেই। তো এখন আমরা যাই হচ্ছে বাংলাদেশ টিম, আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বাংলাদেশ যে টিমে আছে, টিম হোটেলে আছে, যে হোটেলে আছে বাংলাদেশ। তো ক্রাউন ইম্পেরিয়াল হোটেলটার নাম, এটা কাঠমান্ডুতে, কিন্তু আমাদের হোটেল থেকে, আমাদের থামেল থেকে ওইটা হচ্ছে 6-7 কিলোমিটার দূরে, কোনো গাড়ি নাই, এবং বাইক যেগুলো আছে সেগুলো একান্তই ব্যক্তিগত বাইক, কেউ হচ্ছে রাইড শেয়ারিংয়ের বাইক না ওগুলো। তো অনেক রাস্তা হাঁটার পর পেছনে ল্যাপটপ, ক্যামেরা, চার্জার, 2টা ট্রাইপড, সব কিছু নিয়ে অনেক ওজন, এগুলো নিয়ে হাঁটছি আমি এবং আরও একজন সহকর্মী ছিলেন টিএস স্পোর্টসের। তো আমরা হাঁটছি, হাঁটতে 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 একজন বাইকওয়ালা খুব রিকোয়েস্ট করার পর সে হচ্ছে রাজি হয়েছে, কিন্তু তাকে তার সঙ্গে ওই মুহূর্তে আমরা ভাড়া নিয়ে কোনো কথা বলিনি, যে ভাড়া নিয়ে কথা বলে সে যাবে না আমরা শিওর জানি। সে বলল তোমরা চুপ করে বসো, আমরা তোমাকে একদম মানে এই শহরের মধ্যে যে গ্রামের রাস্তা আছে, একদম উঁচু নিচু পাহাড়ি রাস্তা, ওইখান থেকে তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে হোটেলে, সময় একটু লাগবে কিন্তু নিরাপদে যাব। যেতে যেতে রাস্তার প্রতি জায়গায় একটু পরপর দেখি আগুন জ্বলছে, মশাল জ্বলছে, আন্দোলন হচ্ছে, এগুলোর মানে কাটিয়ে অনেক সময় পর আমরা টিম হোটেলে যাই। ঢুকে তখন কিন্তু বাংলাদেশ ফুটবল টিম, জামাল ভুঁইয়া বা কোচ হাভিয়ার কাবরেরা সহ পুরো টিম তখন হচ্ছে লাগেজ নামিয়ে ফেলেছে, তারা হচ্ছে বাংলাদেশে ব্যাক করবে, যেহেতু ম্যাচ বাতিল হয়েছে, তারা বাংলাদেশে ব্যাক করবে। তো এখন শোনা যাচ্ছে যে যাওয়া সম্ভব হবে না, এয়ারপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, এ ধরনের বিভিন্ন নিউজ আসছে। তো এক পর্যায়ে শিওর হয়ে গেলাম যে আমরা বিমানবন্দর বন্ধ, বাংলাদেশ টিম যেতে পারবে না, টিম হোটেলের ফুটবলাররা সব রুম চেক আউট করে ফেলেছে। এখন নতুন সংকট দেখা দিল কি, ফুটবলারদের মোটামুটি 30-35 জনের বহর, কোচ, টিম অফিসিয়াল এবং প্লেয়ার সহ 30 জনের জন্য মোটামুটি রুম আছে তখন 3টা। সিদ্ধান্ত হলো যে ফুটবলারদের জন্য আর উপায় নেই, রাত থাকতে হবে তাদের ওই 3 রুমেই, মোটামুটি এক একজন রুমে 8-10 জন করে থাকতে হবে, গাদাগাদি করে। সেটা তো রাত। এখন দিনের বেলা যে বড় সংকট সবচেয়ে হচ্ছে নেপালের সবচেয়ে শীর্ষ ধনী বিনোদ চৌধুরী, সেই বিনোদ চৌধুরীর বাড়ি হচ্ছে টিম হোটেলের একদমই পাশে, মানে ওয়ালের এপার ওপার। তো এখন যেহেতু সবচেয়ে শীর্ষ ধনী, একই সঙ্গে রাজনীতিবিদ, তার উপর তো অনেক ক্ষোভ আন্দোলনকারীদের, তার বাড়ি লাগিয়ে দিল আগুন। এদিকেও অন্যান্য ধনী ব্যক্তিদের আগুন, রাজনীতিকদের বাড়ি, সব বাংলাদেশ টিম বসে আছে হোটেলে, বাংলাদেশ টিমের হোটেলের 4 সাইড থেকে আগুন জ্বলছে। জামাল ভুঁইয়া একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়া দিয়েছিল, অনেকেই দেখেছে। তো এখন বাংলাদেশ টিম যখন তখন তো আসলে হোটেলের উপরে থাকার সুযোগ নাই, যেহেতু চারদিকে আগুন জ্বলছে, ওই আগুন যদি হোটেলে লেগে যায় কি হবে। সবাই দৌড়ে চলে আসলো নিচে আসার পরে দেখা যাচ্ছে কি, তখন আন্দোলনকারীরা এবার হোটেলে ঢুকতে চাচ্ছে, যে আমরা হোটেলের মধ্যে ঢুকবো। ওইখানে গাড়ি দেখেছে হচ্ছে আনফার একটা অ্যাম্বুলেন্স ছিল। আনফা হচ্ছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন, মানে ওদের কথা ছিল যেখানেই সরকারি যা কিছু আছে সব কিছুর উপর আক্রমণ করো, ওইখানে নেতাকর্মীরা থাকতে পারে বা দুর্নীতিবাজরা আছে। তাদেরকে অনেক কষ্টে বোঝানোর চেষ্টা করা হলো যে না, এখানে কোনো রাজনৈতিক কোনো ব্যক্তি না, এখানে বাংলাদেশ ফুটবল টিম এবং নেপাল ফুটবল টিম আছে, আর কেউ নেই, তোমরা চাইলে তোমাদের প্রতিনিধি 1-2 জন এসে চেক করতে পারো, কিন্তু সবাইকে একসাথে ঢুকতে দেওয়া যাবে না, নিরাপত্তা ইস্যু, দেশের মান সম্মানের প্রশ্ন, দেশের মানে সব কিছু নিয়ে আসলে দেশের যে মান সম্মান নিয়ে ইস্যুটা দাঁড়িয়ে গেছে, এবং বিদেশিদের উপর যদি কোনো সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের মানে কেপি শর্মা ওলির কিছু না হলে আমাদের নেপালিদের জন্য বিষয়টা খারাপ হবে। তো তারা বুঝতে সক্ষম হলো। এর আগে আমি ছিলাম বাইরে ওইখানে। তো আন্দোলনকারীরা যখন ঢোকার চেষ্টা করেছে, আমি তো আগের দিন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি, কিন্তু ওই যে মানে একদম সেন্ট্রালে যারা ছিল ওদের সঙ্গে লোকালি যারা আন্দোলন করছে এদের সাথে মনে হলো বিহেভগত অনেক অমিল আমি দেখলাম, যে এরা একটু আরও বেশি এগ্রেসিভ এবং বয়সের পার্থক্য অনেক। তো শেষ পর্যন্ত তাদেরকে আমি হাভিয়ার কাবরেরাকে বললাম ইংরেজিতে, তো তোর বাংলা বুঝবে না, যে তুমি দৌড়ে ভেতরে যাও। প্লেয়ারদের বললাম যে ভাই আপনারা ভেতরে যান, ওরা যে কোনো মুহূর্তে কিন্তু ঢুকে যেতে পারে হোটেলের মধ্যে। তখন হচ্ছে প্লেয়াররা দৌড়ে উপরে চলে গেল। যাওয়ার পর এরপরে তো আবার সে আগুন বাড়তেছে বাইরে। এখন ফুটবলাররা আবার নিচে নামতেছে। নিচে নামলে এর মধ্যে বাফুফে থেকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ফোন দেওয়া হলো। কারণ হচ্ছে তো ওইখানে তো গণমাধ্যম কর্মী অনেক নেপালে, কিন্তু মাত্র আমরা 3টা টেলিভিশনের 3 জন শুধুমাত্র টিম হোটেলে পৌঁছাতে পেরেছি, আর কোনো পত্রিকা কিংবা টেলিভিশনের কেউ যেতে পারেনি। তো এখন বাফুফের সভাপতি নিজেই ফোন দিলেন যে গণমাধ্যম কর্মী যারা আছে এবং একই সঙ্গে ফুটবলার যারা আছে সবার কাছে একটাই অনুরোধ, এই মুহূর্তে যা কিছু ঘটছে আপনারা এগুলো নিউজে দিবেন না কিংবা সোশ্যাল মিডিয়ায় দিবেন না, আতঙ্কিত না হন। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন যে ফুটবলারদের পরিবার আছে, টিম অফিসিয়ালদের পরিবার আছে, বিশেষ করে ধরেন যে একজন ফুটবলারের মা, সে কিন্তু এত ডিপলি বুঝতে পারবে না যে এই আন্দোলনের অবস্থা আসলে কি। তখন যে দেখবে যে হচ্ছে তার ছেলেটা এই আন্দোলনের মধ্যে পড়েছে,
দুশ্চিন্তা করবে, কান্নাকাটি করবে। তো যাতে কেউ প্যানিক না হয়, আমরা ওই মুহূর্তে আন্দোলনের মানে হোটেলের হোটেলের কি অবস্থা, অনেক ফুটেজ আমার কাছে ছিল যে ফুটবলাররা লাগেজ নিয়ে দৌড়াদৌড়ি করছে, কেউ লাগেজ ভুলে গাড়িতে রেখে এসেছে, ওই লাগেজ কীভাবে আনবে, কেউ উপরে রেখে এসেছে, এখন যদি আগুন লাগে সুতরাং উপরে যাওয়ার দরকার নেই, লাগেজ আনার দরকার নেই, আগে জীবন বাঁচাই, এই সিচুয়েশন। তো আমরা সব ধরনের আপডেট দেওয়া বন্ধ করে দিলাম যে কেউ যাতে দেশে বসে প্যানিক না হয়। এবং আস্তে আস্তে করে আমরা দেখেছি যে ওই দিন রাতেও আমরা গণভবন লুটপাট দেখেছি। হচ্ছে এই যে বিজয়ের পরে হচ্ছে যে ক্ষোভটা থাকে, ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেটা আমরা গণভবনে দেখেছি। ঠিক একই সাথে বিনোদ চৌধুরীর বাড়িতেও দেখলাম যে রাত 8টা-9টা বাজে তখনও হচ্ছে টেলিভিশন নিয়ে যাচ্ছে কেউ শুরুতে তো টাকা দেখলাম যে হচ্ছে শুরুতে যখন দিনের বেলা দেখলাম যে একজন 2 বস্তা 3 বস্তা করে টাকা নিয়ে যাচ্ছে, নেপালি রুপি আর কি। এরপরে হচ্ছে যে যার যা মন চাচ্ছে নিয়ে যাচ্ছে, যা সবার একটাই কথা যে এগুলো হচ্ছে আমাদের করের টাকায় তারা ফুলে ফেঁপে বড় হয়েছে, আমার করের টাকার জিনিস আমি বুঝে নেব, এই যে মানে একটা গণজোয়ার যেটা। তো এরপরে দেখলাম যে টিম হোটেলে বাইরে আসলাম, বাইরে এসে দেখলাম যে কোথাও মার্সিডিজ ফুটছে, মানে দামি দামি গাড়ি যারা বের করেছিল একদম হোটেল থেকে বের করে বা হচ্ছে বিনোদ চৌধুরীর বাড়ি থেকে বের করে সে গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে প্রধানমন্ত্রী পদ ছাড়েননি। না, আমি যে সিচুয়েশনের কথা বলছি এর মাঝামাঝি সময়ে ওলি পদ ছেড়েছেন দুপুরবেলা। ওই দিন 9 সেপ্টেম্বর দুপুরবেলায় হচ্ছে ওলি পদ ছেড়ে দিয়েছেন। আচ্ছা, বাংলাদেশের আন্দোলন থেকে তারা ইন্সপায়ার্ড হয়েছে, এই কথাগুলো আমরা সরাসরি তাদের মুখে শুনেছি। বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তাদের এই অভ্যুত্থানের আন্দোলনের কোনো পার্থক্য দেখছেন বা মিল অমিল কি আছে? মিলটাই বেশি আমি দেখেছি, মিলটাই বেশি। কারণ হচ্ছে দেখেন যে একদম রিসেন্ট টাইমের দুটো ঘটনা 24-25, এবং আরও মিল হচ্ছে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, বাংলাদেশে কি হয়েছে, ইভেন আপনি যদি শ্রীলঙ্কারটা কথা বলেন, শ্রীলঙ্কা যা হয়েছিল ওখান থেকে বাংলাদেশে যে গণভবনে ঢোকাটা যাই হোক, এটা কিন্তু শ্রীলঙ্কাকে দেখেই বাংলাদেশের যারা জনগণ আছে তারা সেটা করেছিল। শ্রীলঙ্কারটার চেয়েও এই দুইটা ঘটনা কিন্তু বাংলাদেশ নেপাল একেবারে ক্লোজ, এবং সোশ্যাল মিডিয়া আরও বেশি অ্যাক্টিভ এখন, সব কিছু লাইভ দেখেছে তারা, যে কারণে হচ্ছে মিলটা, ওই সাহসটা তাদের মধ্যে তৈরি হয়েছে যে বাংলাদেশ পারলে আমরা কেন পারবো না। এবং তারা ইন্টারভিউতে বলছিল আমরা বাংলাদেশ যারা ইন্সপায়ার্ড হয়েছি তাদেরও জেনজিরা আন্দোলন করেছে, আমরাও জেনজিরা আন্দোলন করছি। বাংলাদেশ তারা অনেক বেশি ইনফ্লুয়েন্স ছিল, কিন্তু তারপরেও তাদের আন্দোলনের ভিন্নতা ছিল, যেমন তাদের আন্দোলনে 2 দিনে 70 জনের মতো মারা গেছে। তো এইখানে হচ্ছে বাংলাদেশে তো সঠিক নিউজ আমরা অনেক সময় পাইনি, জুলাই আন্দোলনের সঠিক নিউজ আমরা কখনোই তখন প্রকাশ করা সম্ভব হয়নি। এবং আরও একটা বিষয় ছিল হচ্ছে সেটা নেপালিরা আসলে মানে এত আন্দোলনে অভ্যস্ত না। বাংলাদেশে যেমন ধরেন আপনার 15 বছর ধরে এক গভর্নমেন্ট ছিল, নেপালে কোনো গভর্নমেন্ট গেল 15 বছরে হয়তো বা কোনো গভর্নমেন্টই 5 বছর পূর্ণ করতে পারেনি। কেপি শর্মা ওলি 15-16 সালে প্রধানমন্ত্রী ছিলেন, আবার 18-21 সালে ছিলেন, আবার 24-25, অর্থাৎ উনি 2 বছর করে করে ছিলেন, আবার সরে গেছেন, যেটা বাংলাদেশে তার ভিন্নতা ছিল। হ্যাঁ, কেপি শর্মা, ওই যে নেপালে বললাম না, নেপালে আসলে সরকার হটানোর জন্য এত আন্দোলন হয় না। আপনি যদি এই আন্দোলনটা বাংলাদেশে হতো, 2 দিনের আন্দোলনের জীবনও সরকার পতন সম্ভব হতো না। তো সেই জায়গা থেকে হচ্ছে গভর্নমেন্টের যে উইকনেসটা, কিংবা হচ্ছে তাদের যে, আবার যদি বলি যে এই সিচুয়েশন দেখে নিজে থেকে সরে যাওয়া, আমি দুইটাই বলতে পারি। ওকে, প্রথম দিনের এই প্রাণঘাতী আন্দোলন দেখার পরও আপনি পরের দিন আবার রাস্তায় গেলেন, আবার নিউজ কাভার করলেন, ঝুঁকিটা একটু বেশি নেওয়া হয়ে গেল না? ঝুঁকিটা আসলে অবশ্যই নেওয়া হয়ে যায়। আমরা যখন নেপাল থেকে আসি তখন হচ্ছে ফার্স্ট সেক্রেটারি যিনি হচ্ছেন বা ডেপুটি সেক্রেটারি যারাই ছিলেন, অ্যাম্বাসিডারও বলছিলেন যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সাংবাদিকদেরকে নিয়ে। তারা হুটহাট হোটেল থেকে বের হয়ে যায়। ফুটবলারদেরকে তো আটকে রাখা যাচ্ছে, কিন্তু সাংবাদিকদের তো হোটেলে আটকে রাখা যাচ্ছে না। তারা যখন তখন বের হয়ে যাচ্ছে, হুটহাট করে দেখি নিউজে, হুটহাট করে টেলিভিশন বা সোশ্যাল মিডিয়া নিউজ দেখতেছে যে বাংলাদেশি সাংবাদিকরা নিউজ দিচ্ছে। মানে এইটা হচ্ছে একই সঙ্গে যেন চ্যালেঞ্জ, একই সঙ্গে যেন রিস্ক, আবার একই সঙ্গে যেমন আগ্রহটা যে এত কিছু ঘটতেছে আমার চোখের সামনে, নিউজটা আমি দিতে পারতেছি না, এটা দিতেই হবে আমাকে। আপনি চোখের সামনে ঘরবাড়ি পুড়তে দেখেছেন, গুলিতে আহত হতে দেখেছেন, আপনার নিজেরও অনেক বেশি আঘাত পাওয়ার আশঙ্কা ছিল। আমি এখানে শোতে আসার আগে একজন বলছিলেন যে আপনি নেপাল থেকে যে আপনি বেঁচে ফিরেছেন সেটা অনেক বড় কথা। আসলে বিষয়টা কি এরকমই? দেখেন যে আসলে বিষয়টা আমাদের ফেরাটা, আমরা যদি বলি যে 2টা ফেরা আছে, একটা হচ্ছে টিম হোটেল থেকে আমাদের হোটেলে ফেরা, অর্থাৎ 9 সেপ্টেম্বরের কথা যদি বলি, যাওয়ার সময় তো বাইক পেয়েছিলাম, আসার সময় পুরো 8-9 কিলোমিটার রাস্তা হেঁটেই আসতে হয়েছে আমাদের। এবং তখন হচ্ছে রাস্তায় দেখছি যে হচ্ছে তখনকার রাস্তার সিচুয়েশন কেমন, সরকার পতন হয়ে গেছে, 8-10 বছর বা 12-15 বছরের ছেলেদের গায়ে পুলিশের পোশাক, মাথায় টুপি, শরীরে হচ্ছে বুলেট প্রুফ, এটা পরে তারা ডিউটি করতেছে, স্লোগান দিচ্ছে,
তো এই ধরনের সিচুয়েশন কিন্তু রাস্তায় রাস্তায় হচ্ছে। আমাদের ইচ্ছা করতেছে ভিডিও করতে, আবার করতেছি না, যে তারা যদি আবার ভিডিও করতে দেখে না আক্রমণ করে বসে। আচ্ছা, সেন্ট্রাল জেল থেকে শুরু করে সারা দেশের 26টি কারাগার থেকে কয়েক হাজার, প্রায় 13,000 বন্দী পালিয়ে যায় এবং কিশোরদের হাতে হাতে অস্ত্র ছিল, আমরা যেটা হয় আর কি বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী একটা রাষ্ট্রে। সেই সময়টায় আপনি ঘুরে 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 দেখছেন, নিউজ সংগ্রহ করছেন, তথ্য সংগ্রহ করছেন, বোঝার চেষ্টা করছেন, ভয়াবহতাটা কেমন ছিল? ভয়াবহতা অবশ্যই ছিল। 9 সেপ্টেম্বর রাতে নেপালে হচ্ছে সবচেয়ে বড় দুটো অস্ত্রাগার লুট হয়ে গেছে, কোনো পুলিশ বলতে কিছু নেই। আবার নেপালে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, গিয়ে পুলিশকে কিন্তু নেপালিরা খুব মান্য করে, সেই নেপালে পুলিশ বলতে কিছু নেই, আর্মিও সাহস পাচ্ছে না ক্ষমতা নেওয়ার আগে। এবং রাস্তার অবস্থা তো মানে একদম বিপ্লবের মধ্যে একদম যা থাকে সেই অবস্থা। কোন দিকে যাব? বাংলাদেশে আমরা আন্দোলন দেখেছি, আমরা জানি যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কারা, সবাইকে চিনি, বা হচ্ছে কোন কোন দলের নেতৃত্ব আছে, ওইখানে তো আমরা ওইভাবেও চিনি না। সুতরাং কেউ আক্রমণ করে বসলে আবার এমনও তো ঘটতে পারে, আলোচনা হচ্ছিল যে আমরা বাংলাদেশে এই পরিচয় দেওয়ার পরেও তো কেউ আমাদের উপর আক্রমণ করতে পারে, যে মানে এমন যারা আছে যারা নেপালের ভালো চায় না, তারা আমাদের উপর আক্রমণ করলে, কিংবা হচ্ছে আমাদের যদি দুই একজনকে হত্যা করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে নেপালের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ার জন্য এটা আরও বেশি কাজ করবে। তো এই যে রিস্কটা তো ছিলই। এবং আপনি বলছিলেন যে জেল থেকে পালিয়ে যাওয়া না, ঠিক মানে তাদেরকে পালাতে যেতে দেওয়া হয়েছে। এবং আমি একজনের কথা বলি, একজন তখন হচ্ছে ছাড়া পেয়ে চলে এসেছে, একজন বাংলাদেশি, সে জেলে ছিল, তার জরিমানা হচ্ছে নেপাল গভর্নমেন্টের কাছে 79 লাখ টাকা। কারণ হচ্ছে নেপালে একদিন যদি কেউ অবৈধভাবে থাকে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে $13 বা $8 করে হচ্ছে জরিমানা হয়। এইভাবে জরিমানা জমতে জমতে ওই বাংলাদেশির জরিমানা 79 লাখ টাকা নেপাল গভর্নমেন্টের কাছে, সে ছিল জেলে। এমন অসংখ্য, মানে অনেকের কথাই শুনেছি, দাগি আসামি কিংবা হচ্ছে একদম মানে ভয়ানক লেভেলের আসামি, সবাই তখন বাইরে, একই সঙ্গে অস্ত্র সাধারণ মানুষের হাতে। সিচুয়েশনটা খুবই ভয়ানক। বাংলাদেশ ফুটবল দলের প্রীতি ম্যাচ কাভার করতে সাধারণ ফ্লাইটে আপনি গেলেন নেপালে, ফিরলেন বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে, যাতে করে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের আনা নেওয়া করা হয়। সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? এই অভিজ্ঞতাটা ছিল আমার কাছে মনে হচ্ছে আন্দোলনের মধ্যে বা হচ্ছে নেপাল সফরের মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা। পুরো অভিজ্ঞতা আমি বলি, পুরো অভিজ্ঞতা আমি ক্যামেরায় রেকর্ড করেছি একদম আপ টু বটম। অর্থাৎ আগের দিন রাত্রে আমরা কবে ফিরতে পারবো বাংলাদেশের কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ আমরা কি হয়, আমরা যে যাই হচ্ছে বিমানে টিকিট কাটা থাকে, আমাদের শিডিউল থাকে, টাইম থাকে, 2 ঘন্টা আগে আমরা এয়ারপোর্টে ঢুকবো, আমরা সব কিছু প্রসেসিং শেষ করব, নির্ধারিত সময় ফ্লাইটে উঠবো, উড়ে চলে আসবো দেশে বা অন্য দেশে যাব। এমন কোনো সিচুয়েশন না। আমরা কবে যাব কেউ জানে না। হঠাৎ করে আমরা তো কথা বলতেছি, যে প্রত্যেকেই কথা বলতেছে, কেউ হচ্ছে যারা কান্ট্রি ম্যানেজার, সবার হচ্ছে বাংলাদেশ বিমানের টিকিট কাটা ছিল, কান্ট্রি ম্যানেজারের সাথে কথা হচ্ছে, ওদিকে এম্বাসিতে কথা হচ্ছে, আরও যার অন্যান্য সোর্স আছে সব দিকে কথা হচ্ছে। হঠাৎ করে ফোন আসলো যে কালকে সকালে সবাইকে নির্দিষ্ট একটা জায়গা বলে দেওয়া হলো, আগের দিন যেখানে আগুন জ্বলছিল ওইখানে সবাইকে থাকতে হবে, আগামীকাল সকালে সবাই বসবে, সকাল ঠিক 7টার সময় এম্বাসি থেকে 3টা বা 4টা গাড়ি আসবে বাংলাদেশ এম্বাসি থেকে, সেই গাড়িতে করে আমাদেরকে ভোরে ভোরে, কারফিউ চলতেছে, ভোরে ভোরে আমাদেরকে বিমানবন্দরে নিয়ে আসবে। এর পরবর্তী আপডেটটা পরে জানা যাবে। তো আমরা সিদ্ধান্ত নিলাম এরপরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমান বাহিনীর ফ্লাইটে আমাদেরকে দেশে ফেরানো হবে। ঠিক সকালে আমরা ভোর 6টার দিকে, আমরা 6:30টার দিকে, 6:30 সাড়ে 6টার দিকে হচ্ছে অ্যালার্ম দেওয়া ফোনে সবার, আমরা উঠে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে হোটেলের লবিতে আছি, ঠিক 7টার আগে আমাদের ফোন আসলো যে আমাদের গাড়ি চলে আসছে, আপনারা আসেন, হাঁটার দূরত্ব 2 মিনিট। তো স্পটে গেলাম, আমাদেরকে একে একে গাড়িতে তোলা হচ্ছে, ওইদিকে বৃষ্টি হচ্ছে এবং আমরা যাচ্ছি যখন, তখন শোয়েব আবদুল্লাহ, উনি যে মানে এম্বাসি থেকে যিনি ছিলেন, উনি হচ্ছেন কাউন্সিলর এম্বাসির। তো শোয়েব আবদুল্লাহ আসলে উনি বলছিলেন যে উনি অত্যন্ত অমায়িক মানুষ। উনি বলছিলেন যে হচ্ছে আমাদের এমন ফ্লাইটে তোলা হবে, বিমান বাংলাদেশ থেকে এসে পৌঁছাবে, ল্যান্ড করবে, সেই বিমানের ইঞ্জিন বন্ধ হবে না। বিমান ল্যান্ড করার আগে আমরা আমাদের সব কাজ, মানে আমাদের যা যা আছে, বোর্ডিং পাস তো নাই, শুধুমাত্র হচ্ছে ইমিগ্রেশন, কারোর কাছে কোনো টিকিট নাই, বোর্ডিং পাস নাই, কিচ্ছু নাই, মানে টিকিট ছাড়া আমরা বিমানে ভ্রমণ করব। আমরা ওই ইমিগ্রেশন শেষ করেই বসে আছি, আমাদের বিমান নামবে, বাসে করে যাব, বিমানবন্দরের ভেতরে যে বাস থাকে, বাসে করে যাব, বিমানে উঠবো, চলে আসবো, মানে বিমানের কোনো ইঞ্জিন বন্ধ হবে না। বাংলাদেশে যে স্টার্ট দিয়েছিল বিমান, ওই বিমান নেপালে গিয়ে ল্যান্ড করবে, কিন্তু ইঞ্জিন বন্ধ না করে আমাদেরকে তুলে নিয়ে একবারে চলে আসবে, মানে একেবারে যুদ্ধ পরিস্থিতির মতো। সেখানে আপনারাও থাকবেন, খেলোয়াড়রাও থাকবেন? হ্যাঁ, সম্ভবত মানে 54 বা 58 জনের একটা বহর ছিল। তো এরপরে হচ্ছে আমি সিদ্ধান্ত নিলাম যে হচ্ছে পরদিন সকাল থেকে, ভোরবেলা থেকে
যা যা ঘটনা ঘটবে পুরোটাই ক্যামেরা বন্দি করব আমি, এবং শুরু করলাম হোটেল থেকে, হোটেল, রাস্তা, গাড়ি, বিমানবন্দরের ভেতরে সব জায়গাতে। তখন কোনো বাধা নিষেধ ছিল, ওটা মেইনটেইন করতে হয় আসলে। বাধা নিষেধ কি, আমরা শুধুমাত্র ঢুকলাম, গিয়ে বলা হলো যে ফুটবলাররা ঠিক 8টায় রওনা দিবে আনফার গাড়িতে, 20 মিনিটের মধ্যে তারা চলে আসবে। তো আমরা গিয়ে পৌঁছালাম, ভিডিও করতে থাকলাম, ফুটবলাররা আসলো, ভিডিও করলাম। এরপরে আমরা ইমিগ্রেশনে দিলাম, আমাদের একটা নামের তালিকা, শুধুমাত্র বিমানবন্দরে আমাদের আগে থেকে একটা নামের তালিকা দেওয়া আছে সবার পাসপোর্ট থেকে। ওই নামের তালিকা দেখে দেখে চেহারা মিলিয়ে মিলিয়ে ঢুকানো হলো, আর কোনো কিচ্ছু না, কিন্তু না টিকিট, না বোর্ডিং পাস, কিচ্ছু না, কারো কাছে কিচ্ছু নাই। মানে কে কোন সিটে বসবে এর কোনো ঠিক নাই। ভিতরে তো সিটও মনে হয়, সিটও নাই। মানে সিট হচ্ছে কি, এটা হচ্ছে পিস কিপারদের মালামাল বহন করে, এবং হচ্ছে যারা হচ্ছে আরো 2-1 জন থাকে, এইগুলা নিয়ে যাওয়া হয়। তো বিমানটা যখন নামলো, সবার মুখে ফুটবলাররা একদম সোজা হয়ে দাঁড়িয়ে গেল সবাই, কারণ প্লেয়ারদের, বিশেষ করে কোচ যারা আছে, যারা স্প্যানিশ কোচিং বহর, তাদের ভয়টা আর একটু বেশি। ফুটবলাররা অনেকে গ্রামে বড় হয়েছে, কিংবা জামাল ভুঁইয়া একটু ভয় পাচ্ছিল, বা হচ্ছে যারা দেশের বাইরে বড় হয়েছে, জামাল ভুঁইয়া, তারিক কাজী, তাদের একটু ভয় বেশি লাগছিল। আবার আমি যদি বলি রাকিব কিংবা হচ্ছে তপু বর্মন, যারা একেবারে গ্রামের ছেলে, তাদের সাহসটা কিন্তু আবার আলাদা। তো এই যে, কিন্তু সবাই তখন এক হয়ে গেছে, যখন ভয় কিন্তু সবার মধ্যে ঢুকে গেছে। যখন বিমান রাখলো, সবাই উঠে দাঁড়ালো, এবং সবার মধ্যে একটা তৃপ্তি, না যে আমাদের বিমান এসেছে, আমরা যাব, এরপরে সে দেশে ফেরার হচ্ছে। এবং আমরা হচ্ছে যখন বিমানের বাস থেকে নামলাম, বাস থেকে নেমে বিমানে আমরা ভিডিও করতেছি এক হাতে। ভিডিও করার সময় যখন হচ্ছে লাগেজটা আমি ছেড়ে দিচ্ছি, লাগেজ বাতাসে উড়ে যাচ্ছে, এত বাতাস। এবং এরপরে একে একে করে আমরা বিমানে উঠছি, লাগেজ হাতে করে নিয়ে। তখনও বিমানের ইঞ্জিন বন্ধ হয়নি, ইঞ্জিন চলতেছে, পাখা চলতেছে, প্রচন্ড বাতাস। এবং মানে প্রত্যেকে বিমানে তো সাধারণত আমরা কি করি, বেল্টে দিয়ে দিই, আমরা হচ্ছে বোর্ডিং পাসের সময় হচ্ছে লাগেজ দিয়ে দিই, কিন্তু এখানে এমন না, সবাই যার যার লাগেজ হাতে করে নিয়ে বিমানে উঠতেছে। আমরা যদি আর একটু মানে সহজ বাংলায় বলি, যে লোকাল বাস বা পাবলিক বাস, যে বাসে হচ্ছে আসলে কাভার বক্স নাই, সেই লোকাল বাসে যদি আমাদের হাতে যদি লাগেজ থাকে, আমরা যেভাবে নিয়ে উঠি সেইভাবে নিয়ে উঠছি বিমানে। এবং প্লেয়াররা প্রথমে উঠলো, আমি উঠলাম সবার লাস্টে মোটামুটি, যে আমি না পুরাটা ভিডিও করতে হবে, এবং নামার সময় যাতে সবার আগে নামতে পারি, কারণ ওই ঢোকার রাস্তাও যেটা, বের হওয়ার রাস্তাও সেটা একই। বিমানের পেছন দিকে খুলে গেল, সেই পেছন দিয়ে আমরা ঢুকলাম। যাত্রীবাহী বিমানের চেয়ে এই ধরনের ফ্লাইটে মনে হয় একটু বেশি সময় লাগে। সময় একটু বেশি লাগে, কিন্তু সুবিধা আর একটা আছে, যাত্রীবাহী বিমানের মতো এত ঝাঁকা লাগে না, এবং ঝাঁকুনিটা কম। এবং বিমান বাহিনীর যারা ছিলেন ভেতরে, তারা অত্যন্ত আন্তরিক ছিলেন। আমরা যেমন মানে টাকা দিয়ে যখন টিকিট কেটে বিমানে যাই, তখন যেভাবে নাস্তা দেয়, তারাও আমাদের জন্য নাস্তাও নিয়ে এসেছিল, যে ক্ষুধা না লাগে, আমাদের জন্য বিস্কিট, তারপরে হচ্ছে বার্গার, বেশ অনেক ধরনের খাবারই তারা নিয়ে এসেছিল। এগুলো তাদের নিজস্ব অর্থায়নে আর কি। বিমান যখন উড়লো, তখন সবার অনুভূতি কেমন ছিল? তখন সবাই হচ্ছে হাতে তালি দেওয়া শুরু করলো, ফুটবলাররা, এবং সাউন্ড অনেক ছিল ফার্স্টে, এবং গরম লাগছিল প্রথমে খুব, যে মানে এইটাতে এসিটা হতে একটু টাইম লাগে শুরুতে হালকা, কিন্তু সবকিছু ভালোই হচ্ছে। তো পুরো এবং আরো একটা কথা বলি, আমাদের হচ্ছে পাসপোর্টে যে সিলটা মারা হয়, সিলটা মারা হলো হচ্ছে আমরা যখন কুর্মিটোলায় ল্যান্ড করি, ল্যান্ড করার পর সব ইন্টারভিউ শেষ করে সবকিছু শেষ হওয়ার পরে হচ্ছে আমাদের পাসপোর্টটা নিয়ে যাওয়া হয়, তারপরে হচ্ছে আমাদের পাসপোর্টে সিল মারা হয়। পুরো আলোচনায় যদি কোনো অভিজ্ঞতা বা কিছু বাকি থাকে, যদি আপনি পুরো আলোচনায় বাকি কিছু নেই, কারণ সব আমি মানে বাইটার্ন বলে এসেছি, কিন্তু হচ্ছে এই যে সবচেয়ে আমার কাছে রোমাঞ্চকর লেগেছে হচ্ছে এই মানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমান বাহিনীর যে বিমানটা ছিল, এই বিমানে ভ্রমণ, এবং তারা যেভাবে আমাদেরকে রেস্কিউ করে নিয়ে এসেছে, এটা সত্যি খুবই রোমাঞ্চকর ছিল, একই সাথে আনন্দদায়ক ছিল। কারণ আমরা যখন চলে আসি বিমানবন্দরে, তখন শুনতে পাই যে কারফিউ আরও বেশি স্ট্রিক্ট হচ্ছে, দোকানপাট সব বন্ধ করে দিতে হবে, হোটেল সব বন্ধ করে দিতে হবে। প্রীতি ফুটবল ম্যাচটা কি আবার কাঠমান্ডুতে হচ্ছে? মানে এইটা হচ্ছে প্রীতি ম্যাচ, তো এটার কোনো যদি টুর্নামেন্টের ম্যাচ হতো, সেক্ষেত্রে হচ্ছে আবার ভবিষ্যতে ম্যাচ হবে এমন কিছু। যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ জিনিসটা তো এমন যে তোর পাড়ায় আমি যাব, গিয়ে খেলে আসবো। তো যেহেতু একটা ম্যাচ হয়েছে, একটাই, এখানে আর মানে আবারও হওয়ার কোনো সুযোগ নেই। এটা কোনো টুর্নামেন্টের ম্যাচ হলে দেখা যেত যে আরও হবে। তবে ক্রীড়াঙ্গনের নেপাল বেশ সক্রিয়, হয়তোবা আরও ইভেন্ট হবে, আপনি আবারও নেপালে যাবেন, এবং আশা করছি তখন আপনি অনেক বেশি সুন্দর পরিবেশ দেখতে পাবেন হিমালয়ের দেশটাকে, এবং সেই প্রত্যাশাই। হ্যাঁ, অবশ্যই, থ্যাংক ইউ আপনাকে। আমাদেরও ইচ্ছা ছিল নেপালের আসলে অনেক কিছু ঘুরে ঘুরে দেখার, কারণ আসলে আন্দোলন ছাড়া শেষ পর্যন্ত আর কিছুই দেখা হয়নি। দারুণ কিছু অভিজ্ঞতার কথা শুনলাম আশিক আপনার কাছ থেকে। স্টার নিউজের পক্ষ থেকে আবার ধন্যবাদ, কারণ আপনি এমন একটা সময় আমাদের কিছু তথ্য ফুটেজ দিয়েছেন, যেটা সত্যিকার অর্থে আমাদের স্টার নিউজের জন্য একটি আশীর্বাদ ছিল। শুধু স্টার নিউজের জন্যই নয়, এটি দেশ এবং বিদেশের দর্শকদের জন্য
একটা ভালো আপডেট আপনার কাছ থেকে পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ।